সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই এই করোনা মহামারীর মধ্যেও সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বরাবরের মতোই আমার আজকের বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1, বিষয় কোড 66442। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইন্সট্রাক্টর সিভিল ও বিভাগীয় প্রধান এনভায়রনমেন্টাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আজকে অধ্যায় 3 থেকে আমরা সড়ক বাঁধের মাটির কাজের এস্টিমেট শিখব। আমার এই ক্লাসে সকল শিক্ষার্থীবৃন্দকে সুস্বাগতম। এই অধ্যায় পাঠের উদ্দেশ্য, আমরা এই অধ্যায় পাঠ করলে সড়ক বাঁধের প্রস্থচ্ছেদ অনুধাবন করতে পারবো, সড়ক বাঁধের জন্য মাটির কাজের পরিমাণ নির্ণয়ের পদ্ধতি অনুধাবন করতে পারবো, সড়ক বাঁধের পার্শ্বদেশে ঘাস লাগানো বা টার্ফিং এর কাজের পরিমাণ নির্ণয় করতে পারবো, সড়ক বাঁধের জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে মাটির কাজের পরিমাণ নির্ণয় করতে পারবো, সড়ক বাঁধের জন্য মাটির কাজের নির্ণয় পদ্ধতি অনুধাবন। সমতল ভূমিতে সচরাচর মাটি ফেলে সড়ক বাঁধ নির্মাণ করা হয়। পাহাড়ি এলাকায় কোথাও মাটি কেটে আবার কোথাও মাটি ভরাট করে সড়ক বাঁধ নির্মাণ করা হয়। কাটানো মাটি দ্বারা যদি ভরাটের কাজটা করা যায় তাহলে কাজটি প্রফিটেবল, লাভজনক হয়। সড়ক বাঁধের জন্য ভূমির দীর্ঘচ্ছেদ ও প্রস্থচ্ছেদ নিয়ে ফরমেশন লাইন ঠিক করা হয়। ফরমেশন লাইন নির্ধারণে ফ্ল্যাট লেভেল, স্লোপ, ফিলিং হাইট, ডেপথ অফ কাটিং ইত্যাদি বিবেচনা করার দরকার হয়। ভূপৃষ্ঠে ট্রান্সভার্স ঢাল না থাকলে সড়ক বাঁধের যে কোনো স্থানের প্রস্থচ্ছেদ ট্রাপিজিয়াম আকৃতির হবে। ভূমির লংগিচুডিনাল ঢাল থাকলে বা গঠনতল ইউনিফর্ম গ্রেডিয়েন্ট হলে আমরা নিচের যে কোনো একটা সূত্র প্রয়োগ করে মাটির কাজের পরিমাণ নির্ণয় করতে পারবো। মধ্য প্রস্থচ্ছেদের সূত্র, গড় প্রস্থচ্ছেদ সূত্র, পিজমোইডাল সূত্র, ট্রাপিজয়েডাল সূত্র। এই 4টে সূত্রের মধ্যে উপরের সূত্র 3টি বহুল ব্যবহৃত হয়। সড়ক বাঁধের ঢালের পার্শ্বে ঘাস লাগানো বা টার্ফিং এর পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব? লক্ষ্য করো শিক্ষার্থী, সড়ক বাঁধের পার্শ্বদেশে আমরা ঘাস লাগাই। ঘাস লাগাই মানে বাইরে থেকে ছোট ছোট দুর্বা ঘাস কোদাল দিয়ে মাটি কেটে নিয়ে এসে চাপড়া হিসাবে চাপ চাপ করে লাগাইয়া পানি দেওয়া হয়, এটা টার্ফিং বলা হয়। টার্ফিং এর পরিমাণ নির্ণয়ের জন্য পার্শ্বদেশের ঢালের প্রস্থকে দৈর্ঘ্য দ্বারা গুণ করলে টার্ফিং এর ক্ষেত্রফল পাওয়া যায়। এটা হলো পার্শ্বদেশের প্রস্থ, আমাদের এটা প্রস্থ হবে
আর দৈর্ঘ্য হবে কত? তোমার রাস্তা যত বড় লম্বা ততটুকু। মনে করো খুলনা থেকে যশোর, এখানে যত দূরত্ব 60 কিলোমিটার, একটা দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব থাকবে, এটা প্রস্থ নিব আর দূরত্ব দ্বারা গুণ করলে আমরা টার্ফিং এর পরিমাণ বা ক্ষেত্রফল পাবো। উভয় পাশের জন্য আবার 2 দ্বারা গুণ করতে হয়। আমরা দেখি, লক্ষ্য করো, এটা একটা সমকোণ ত্রিভুজ। সমকোণ ত্রিভুজের এটা হলো উচ্চতা ডিএম, ভূমি, তাহলে এটা S:1 যদি হয় SDM। অতিভুজ কি হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটা তোমরা স্কুলে শিখে এসেছো, সেভাবে এটা নির্ণয় করা হয়েছে। এটা হলো √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা অতিভুজের মান ডিএম √1 প্লাস এসি স্কয়ার। এটা হলো প্রস্থের পরিমাণ। তাহলে এটা প্রস্থ, তাহলে টার্ফিং এর এক পাশের জন্য কত হবে? এল দ্বারা গুণ করতে হবে। প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, এটা হলো এক পাশে টার্ফিং, এখানে 2 দ্বারা গুণ করে উভয় পাশে টার্ফিং এর পরিমাণ বা ঘাস লাগানোর ক্ষেত্রফল আমরা পেলাম। এখানে তো নোটেশন গুলো দিয়েছি, ডিএমটা হলো উচ্চতা বা গভীরতা, এল হলো দৈর্ঘ্য, আর স্লোপ হলো S:1। আমরা যাকে ছকের মাধ্যমে নির্ণয় করতে পারি। স্টেশন বা চেনেজ গভীরতা, এই গভীরতা গড় করা হবে, কারণ সব জায়গায় গভীরতা সমান হবে না। কোথাও মাটি ফিলিং এর গভীরতা কম হতে পারে, কোথাও বেশি হতে পারে, গড় গভীরতা। ঢালের প্রস্থ আমরা যে সূত্র এখানে দেখালাম, ঢালের প্রস্থ ডিএম √1 প্লাস এসি স্কয়ার। স্টেশন তার মধ্যবর্তী দূরত্ব এল। উভয় পৃষ্ঠে পার্শ্ব ঢালের ক্ষেত্রফলের পরিমাণ বা টার্ফিং এর পরিমাণ 2L ইন্টু ডিএম √1 প্লাস এসি স্কয়ার। এর একক হবে বর্গমিটারে। সড়কবাদের প্রস্থচ্ছেদ, লক্ষ্য করো শিক্ষার্থী, রাস্তার কাজে মাটির পরিমাণ নির্ণয়ের জন্য প্রকল্পের কেন্দ্ররেখার সমকোণে প্রতি 30 মিটার অন্তর অন্তর প্রস্থচ্ছেদ নেওয়া হয়। 30 মিটার বা 100 ফুট পর পর আমাদের এই প্রস্থচ্ছেদ নেওয়া হয়, কারণ আমাদের পরিমাণটা প্রস্থচ্ছেদ গভীরতা কম বেশি থাকে, ওই জন্য প্রতি 30 মিটার বা 100 ফুট পর পর প্রস্থচ্ছেদ নিতে হবে। অন্তর্বর্তী মূল বিন্দু পরিবর্তন থাকলে, যদি অন্তর্বর্তী মূল বিন্দু পরিবর্তন থাকে তাহলে পরিবর্তন বিন্দুতে প্রস্থচ্ছেদ নিতে হবে, বাঁকের শুরুতে নিতে হবে, বাঁকের শেষে নিতে হবে। আমাদের মূল কথা হলো, কমন কথা 30 মিটার পর পর নিব, কিন্তু যদি অন্তর্বর্তী মূল বিন্দু পরিবর্তন থাকে তাহলে নিতে হবে, সেটা 30 মিটার হোক, 20 মিটার হোক, 10 মিটার হোক, সেখানে নিতে হবে। আবার যেখানে কার্ভ শুরু সেখানে নিতে হবে, যেখানে কার্ভ শেষ সেখানে নিতে হবে। ভূপৃষ্ঠে অনুপ্রস্থ ঢাল না থাকলে রাস্তার বাধায় যে কোনো স্থানের প্রস্থচ্ছেদের ট্রাপিজিয়াম আকৃতির হবে। এখানে একটা ছবি দেখিয়েছি, এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এই মাঝের অংশ হলো আমাদের আয়তাকার অংশ, দুই পাশে দুটা ত্রিভুজ। তাহলে প্রস্থচ্ছেদ কি হবে? আয়তাকার অংশের ক্ষেত্রফল আর দুটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, মোহাম্মদ নাসিম কমেন্টস করেছে, স্যার ম্যাথগুলো শখ ছাড়া করা যাবে কিনা? শখ ছাড়া নাসিম করা যাবে, তোমার সুবিধার জন্য ছক ইউজ করলে ভালো হবে। তবে ছকে অভ্যাস করা ভালো, অঙ্ক করলেই হবে, তুমি ছক ছাড়াও করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের লক্ষ্য করো, এখানে আমরা নাসিমের প্রশ্নের জবাব দিচ্ছিলাম। এটা ট্রাপিজিয়াম আমাদের, এটা হলো আয়তাকার ক্ষেত্র, এর ক্ষেত্রফল হলো
বি ইন্টু ডি, আর দুই পাশে দুটো ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল নামে আমরা হাফ ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা দেখি বাঁধের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লিখেছি এখানে, কেন্দ্রীয় অংশের ক্ষেত্রফল, দুই পাশের দুটো ত্রিভুজের ক্ষেত্রফল। তো কেন্দ্রীয় অংশ এটা বি ইন্টু ডি, এখানে বি ইন্টু ডি, দুটো ত্রিভুজের 2 নিয়েছি, আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে প্রস্থচ্ছেদের টোটাল হবে, এরিয়া হবে বিডি প্লাস এস ডি স্কোয়ার, বি প্রস্থ ডি গভীরতা, এস ইস টু 1 হলো স্লোপ। ভূমি সমতল হলে ও গঠনতলের কোনো ঢাল না থাকলে আমাদের কাজের পরিমাণ হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভি সমান এল ইন্টু এ মানে বিডি প্লাস এস ডি স্কোয়ার। মধ্য প্রস্থচ্ছেদের সূত্রের সাহায্যে মাটির কাজের নির্ণয়। এই সূত্রে প্রথমে দুই ধারাবাহিক প্রস্থচ্ছেদের গড় গভীরতা নির্ণয় করতে হবে। ধারাবাহিক দুইটার গড় গভীরতা নির্ণয় করতে হবে। গড় গভীরতা হতে মধ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করে দুই প্রস্থচ্ছেদের মধ্যবর্তী দূরত্ব দ্বারা গুণ করলে মাটির কাজের আয়তন পাওয়া যাবে। লক্ষ্য করো, আমাদের এখানে একটা প্রস্থচ্ছেদ নিয়েছি। এই প্রান্তের প্রথম প্রান্তের গভীরতা D1 ধরেছি, শেষ প্রান্তের গভীরতা D2। তাহলে গড় কত? মাঝের গভীরতা DM কত হবে? দুটোর গড় D1 যোগ D2 ভাগ 2। তাহলে M আমরা এর আগে দেখে আসলাম, M হবে কি? আগে দেখেছি BD ইন্টু SD স্কয়ার। এবার যেহেতু গভীরতা DM, BDM প্লাস SDM স্কয়ার। আয়তন কি হবে? ক্রস সেকশন ইন্টু L। এটা আমরা একটু আগে দেখে আসলাম। তো এর মান হলো BDM SDM স্কয়ার ইন্টু L। এগুলো নোটেশন দিয়েছি। এই ক্ষেত্রে একটা ছক ইউজ করেছি, স্টেশন, গভীরতা, গড় গভীরতা, কেন্দ্রীয় ক্ষেত্রফল, পার্শ্ব ক্ষেত্রফল, এই দুই ক্ষেত্রফলের মোট ক্ষেত্রফল, স্টেশন দ্বারা মধ্যবর্তী দূরত্ব, পরিমাণ, ফিলিং, কাটিং। গড় প্রস্থ সূত্রের সাহায্যে মাটির কাজের পরিমাণ কিভাবে নির্ণয় করব? আমরা দুই প্রান্তের ক্ষেত্রফল আলাদাভাবে বের করব। প্রথম প্রান্তের ক্ষেত্রফল এটা হলো যে গভীরতা D1 হয়, তাহলে A1 হবে BD1 প্লাস SD1 স্কয়ার। শেষ প্রান্তের গভীরতা D2 হয়, A2 BD2 প্লাস SD2 স্কয়ার। V হবে, তাহলে দুই গভীরতা এভারেজ করেছি, দৈর্ঘ্য দ্বারা গুণ করেছি। এইভাবে আমরা গড় প্রস্থচ্ছেদের সাহায্যে মাটির কাজের পরিমাণ নির্ণয় করতে পারবো। আমরা এখানেও একটা ছক নিয়েছি, স্টেশন, গভীরতা, কেন্দ্রীয় ক্ষেত্রফল, পার্শ্ব ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, কেন্দ্রীয় ক্ষেত্রফল পার্শ্ব ক্ষেত্রফলের যোগফল মোট ক্ষেত্রফল। এবার গড় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। লক্ষ্য করো, মধ্য প্রস্থচ্ছেদ আর গড় প্রস্থচ্ছেদের মধ্যে পার্থক্যটা কোথায়? ওখানে আমরা গভীরতাকে গড় করেছিলাম, এখানে আমরা ক্ষেত্রফলকে গড় করছি। স্টেশনের মধ্যবর্তী দূরত্ব, কাটিং, ফিলিং। টিজ মডেলের সূত্র। এই সূত্রে আমরা V সমান L/3, L হলো দূরত্ব, স্টেশনের মধ্যবর্তী দূরত্ব, প্রথম ক্ষেত্রফল যোগ শেষ ক্ষেত্রফল, তারপরে 4 ইন্টু জোড় ক্ষেত্রফল সমূহ, 2 ইন্টু বিজোড় ক্ষেত্রফল সমূহ। আমরা সূত্রটা ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে দেখো, আমরা 1 2 3 4 এভাবে স্টেশন নিয়েছি, 1 2 3 4 5, শেষে n। তাহলে একদম শেষটা যদি n হয়, n এর তার পূর্বেটা এক কম হবে n-1, তারও পূর্বেটা হবে n-2। এখানে একটা কথা আগেই বলে নেই, আমাদের এই nটা বিজোড় হতে হবে, মানে আমাদের এই যে সেকশনগুলো বিজোড় হওয়া লাগবে, তাহলে n এর মান অবশ্যই বিজোড়। তো আমাদের এখানে 1 নাম্বার যে ক্রস সেকশনাল এরিয়া সেটা A0 লিখেছি, 2 নম্বরে A1, 3 নম্বরে A2, 4 নম্বরে A3, 5 নম্বরে A4, n হলো AN।
এইভাবে আমরা লিখেছি। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রফল কত? এইটা 1 নাম্বারটা হলো প্রথম এজ নট, শেষেরটা হলো an। 4 ইন্টু জোর, জোর কোনটা? এটা তো আগে দিয়েছি, এটা হলো জোর, 2 নাম্বারটা জোর, 4 নাম্বারটা জোর, a1 a3 জোর, আর শেষটা বিজোড় ছিল, তার আগেরটা হবে জোর। তাহলে আমাদের a1 a3 আর হলো এই শেষেরটার আগেরটা, এগুলো জোর। আর বিজোড় কোনটা হবে? তাহলে বিজোড় হবে আমাদের 3 নাম্বারটা বিজোড়, 5 নাম্বারটা বিজোড়, 3 নাম্বার a2 বিজোড়, a4 বিজোড়, আর এখানে জোর ছিল an-1, এবার n-2 এটাও বিজোড়, এভাবে লিখেছি। যদি জোর হয়, কাজ করতে গিয়ে তোমার জোর সংখ্যা হতেই পারে, তাহলে কি করতে হবে? তাহলে আমরা পুকুরে যে মাটি কাটা বাদ পড়ছে, একটা ফালি বাদ রেখে আমরা বিজোড়গুলো এইভাবে করে শেষেরটা আলাদা সূত্র ব্যবহার করবো। পুকুরের মাটি কাটার সেই সূত্রটা v সমান l/6 a1 প্লাস a2 প্লাস 4am। এখানে a হলো বাদ পড়া ফালির দৈর্ঘ্য, যে ফালিটা আমরা বাদ রাখলাম তার দৈর্ঘ্য, a1 হলো প্রথম প্রান্তের ক্রস সেকশন এরিয়া, a2 হলো শেষ প্রান্তের ক্রস সেকশন এরিয়া, আর am হলো ফালির মধ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা এইভাবে করে আগেরটার সাথে যোগ করে দিব। আমরা একটা অঙ্ক নিয়েছি, 200 মিটার দীর্ঘ একটি সড়ক বাঁধের শীর্ষপ্রস্থ 12 মিটার, স্লোপ 2:1, প্রতি 50 মিটার পর পর উচ্চতা নিয়েছি 1.55, 1.35, 0.95, 1.40, 1.65। এরকম যদি হয় তাহলে আমাদের গড় প্রস্থচ্ছেদ, মধ্য প্রস্থচ্ছেদ, প্রিজময়েডাল, এই তিনটে নিয়মেই আমাদের অঙ্কটা হিসাব করতে হবে। ডাটাগুলো এখানে লিখে রেখেছি। আমরা এটা একটা ছবি এঁকেছি, এটা ফরমেশন লেভেল, মানে যে লেভেলে রাস্তা তৈরি করতে হবে এটা ফরমেশন লেভেল। মাটির অবস্থা দেখো এরকম। প্রথমে জিরো স্টেশনে মাটি ভরাট করতে হচ্ছে d0, d0 মানে 1.55 মিটার। দ্বিতীয় স্টেশন যেহেতু 50 মিটার পর পর, তাহলে এই জিরো থেকে এই সেকেন্ড স্টেশন দূরত্ব 50 মিটার, এটার d1 হলো 1.35 মিটার। থার্ড স্টেশন তার মানে 100 মিটার দূরে, এটার ডেপথ অফ ফিলিং 0.95 মিটার। পরের স্টেশন মানে 150 মিটারে d3 ফিলিং হলো 1.4, এখানে গভীরতা আরেকটু বেশি। এখানে আরেকটু লাস্ট স্টেশন 200 মিটার দূরত্বে 1.65 মিটার। এরকম আমাদের মাটি ভরাট করতে হবে। তো আমাদের শখটা লক্ষ্য করো, আগে শখটা নিয়েছিলাম প্রথমে স্টেশনগুলো আমাদের 0, 50, 100, 150, 200 নিলাম। আর এখানে d0 1.55, d1 1.35, d2 0.95, d3 1.40, d4 1.65। তো এখন আমরা কেন্দ্রীয় ক্ষেত্রফল লক্ষ্য করো, বিডি মানে আমরা এই বির সাথে এই বি 12 মিটার দেওয়া আছে, এই ডির সাথে গুণ করব, কিছুই না, এই লাইনের সাথে শুধু আমরা ফরমেশন হচ্ছে গুণ করলেই এই কলামটা পাবো। তো আমাদের এখানে 1.55 কে যদি আমরা বি দ্বারা গুণ করি, বি মানে 12, তাহলে এটা হয়, তারপরে 1.35 কে 12 দিয়ে গুণ করলে তারপর 0.95 কে যদি 12 দ্বারা গুণ করি, 12 মানে বি আর ডি মানে 0.95, এরপরে 1.4 কে 12 দ্বারা গুণ করলে 16, এটাকে যদি গুণ করি আমাদের বিডি পেলাম এস ডি স্কোয়ার। এস এর মান দেওয়া আছে 2, ডি মান 1 পয়েন্ট, এটা তাহলে আমরা এটাকে যদি এস ডি স্কোয়ার মান এটার সাথে এস স্কোয়ার এস ইন্টু
তাহলে এটা হবে 4 পয়েন্ট, তারপরেরটা আসবে 3.645, এসডি স্কয়ার মান আমরা লিখছি। মোট ক্ষেত্রফল এই কলাম আর এই কলামের যোগ করে আমরা এই ঘরে লিখব 18.6 4.805 যোগ করলে তোমরা দুটো কলাম যোগ করে লিখে ফেলো। এবার গড় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। গড় প্রস্থচ্ছেদ মানে ধারাবাহিকভাবে বলছিলাম, প্রথমটা দ্বিতীয়টার যোগ করে আমরা লিখবো এই দ্বিতীয় ঘরে। প্রথম ঘরটা ফাঁকা থাকবে, দ্বিতীয় ঘরে যোগফল এভারেজ করে লিখলাম। আমরা এই কলামে লিখলাম, যোগ করে লিখলাম স্টেশনটার মধ্যবর্তী দূরত্ব। আমাদের এখান থেকে প্রথম থেকে এই পর্যন্ত 50, এটা 50 50, মানে প্রত্যেকটা 50 50 করে হবে 50। আমাদের মোট রাস্তা ছিল 200 মিটার। এখন আমাদের টোটালি ফিলিং এটা, এই গড় প্রস্থচ্ছেদ এই কলামের সাথে এটা গুণ করে দিতে হবে। এখানে সূত্র দেওয়া আছে v সমান bd প্লাস sd স্কয়ার ইনটু l। গুণফল লিখব। তোমরা ক্যালকুলেশনটা আমার ক্যালকুলেশনগুলো চেক করতে পারো, ভুল ভ্রান্তি আছে কিনা, থাকলে কমেন্টস করে জানাও। আমাদের টোটাল বাদে এখন এটা যোগ করব। এই কলামটা যোগ করলে আমাদের এটা একক কি, একক লিখা আছে না, এত ঘনমিটার। তো আমাদের গড় প্রস্থচ্ছেদ দেখলাম। এবার মধ্য প্রস্থচ্ছেদে আমরা যেতে চাই। লক্ষ্য করো এখানে আমাদের এটা প্রথম স্টেশন, দ্বিতীয় স্টেশন, এরকম গভীরতাগুলো দেওয়া ছিল। এই সূত্রে যেতে গেলে আমাদের এই ডটেড লাইন প্রথমটা এবং দ্বিতীয়টা গড় করে এখানে লিখতে হবে, দ্বিতীয় তৃতীয় গড় করে এই ডটেড মান হবে। এভাবে আমাদের ডটেড লাইনের মানগুলা বের করা দরকার। আমরা এখানে একটা আগে যে ছক দেখিয়েছি সেই ছকে যাচ্ছি। আমাদের স্টেশনগুলো লিখেছি, এখানে গভীরতা 5টা গভীরতা এখানে যে দেওয়া আছে সেভাবে লিখেছি। এখন আমরা প্রথম হলো গড় 1.55 এবং 1.35, এটাকে গড় করে 2 নম্বর ঘরে লিখব। এভাবে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে গড়গুলো লিখছি। আমরা এগুলো গড় করলাম, ছিল 5টা, গড় করে একটা কমে 4টা হলো। এখন আগের মতোই কেন্দ্রীয় ক্ষেত্রফল বি ইন্টু ডিএম, এটা হলো ডিএম, বি এর মান এখানে দেওয়া আছে 12 মিটার। এটা গুণ করে আমরা লিখব আমাদের কেন্দ্রীয় ক্ষেত্রফল পেলাম। পার্শ্ব ক্ষেত্রফল এস ডিএম স্কয়ার, এস মানে 2,
ডিএম এর এই কলাম, তাহলে এটাকে আমরা বর্গ করব করে এস মানে 2 দ্বারা গুণ করব। তাহলে মান হচ্ছে এটা প্রথমটা, তারপরে আমরা কেন্দ্রীয় ক্ষেত্রফল পেলাম, পার্শ্ব ক্ষেত্রফল পেলাম। মোট ক্ষেত্রফল কি? কেন্দ্রীয় ক্ষেত্রফল এবং পার্শ্ব ক্ষেত্রফলের দুটার যোগফল। যোগফল এখানে লিখি, প্রথমটা খুব সহজ অঙ্কগুলো, ধারাবাহিকভাবে সব করে দিতে হবে। সোহাগ সাহা বলেছে ডিএম কেন বের করলাম। সোহাগ সাহা লক্ষ্য করো, গড় সোহাগ সাহা ডিএম কেমনে বের করলাম, ডিএম গড় করেছি। লক্ষ্য করো 1.55 যোগ 1.35 এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে 1.45। আবার এই প্রথমটা আর দ্বিতীয়টা গড় করে এখানে লিখেছি, দ্বিতীয়টা 1.35 এবং 0.95 এই দুটো গড় করে এখানে লিখেছি, 0.95 এবং 1.40 গড় করে এখানে লিখেছি, 1.40 এবং 1.65 এই দুটো এভারেজ করে এখানে লিখেছি গড়। আমাদের স্টেশনের মধ্যবর্তী দূরত্ব আমরা পাঠে চলে যাই 50 মিটার করে। এখন বাধার পরিমাণ কত হবে? এই মোট ক্ষেত্রফলকে দূরত্ব দ্বারা গুণ করতে হবে। আমাদের এই টোটাল যোগফল এত ঘনমিটার। তো আমরা দেখলাম 2 নিয়মে। এবার প্রিজমারের সূত্রের সাথে লক্ষ্য করো, আমাদের প্রত্যেকটা প্রথম সেকশনের ক্ষেত্রফল বিডি প্লাস এসডি স্কয়ার, এখানে সব তথ্য দেওয়া আছে। ওই সেকশনের মোট ক্ষেত্রফল এটা ডি1 দ্বারা দ্বিতীয়টার বের করেছি, ডি2 দ্বারা তৃতীয়টার বের করেছি, ডি3 দ্বারা চতুর্থটার বের করেছি, ডি4 দ্বারা পঞ্চমটা, সবগুলো ক্ষেত্রফল বের করলাম। এখন সূত্র আমরা দেখেছি L/A3 প্রথম শেষ, এভাবে যে সূত্র আমরা দেখলাম একটু আগে, ওই সূত্রের মানগুলো বসাবো। প্রথমটা হলো A0, শেষেরটা হলো A4, আর এখানে জোর A1 A3 এ দুটো জোর, একে 4 দ্বারা গুণ করেছি, একটা মাত্র বিজোড় A2 সেটাকে 2 দ্বারা গুণ করেছি। আমরা এখান থেকে প্রাপ্ত মানগুলো বসিয়ে 3955.33 ঘনমিটার প্রিজমারের সূত্রের সাথে মাটির কাজের পরিমাণ নির্ণয় করলাম। এখন আমরা তিনটা পদ্ধতিতে কাজ করলাম, লক্ষ্য করো এখানে গড় প্রস্থচ্ছেদে পেলাম একটা, মধ্য প্রস্থচ্ছেদে একরকম, প্রিজমারেলে একরকম। প্রত্যেকটা মানই কাছাকাছি, একটু কম বেশি আছে, সবগুলো মানই গ্রহণযোগ্য। তো তোমরা এত সময় আমার ক্লাসটা দেখলা মনোযোগ সহকারে। এবার একটা বাড়ির কাজ করতে হবে একই জিনিসই। এই অঙ্কটা করে তোমরা তোমাদের ক্লাস টিচারকে, কলেজ স্কুলে ক্লাস টিচারকে দেবে, বাসায় প্র্যাকটিস করবে। আর কোনো যদি ইয়ে থাকে আমার সাথে কমেন্টসে জানাবে অথবা মেইল করে জানাবে। আমার এই ক্লাসের ভিডিওটা যদি পুনরায় তোমরা দেখতে চাও, কোথাও বুঝতে অসুবিধা হলে skills.gov.bd ওইভাবে ভিজিট করতে পারো, দেখতে পারবে। আর এত সময় মনোযোগ সহকারে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ঘরে থেকো, নিরাপদ।